যুক্তরাষ্ট্র থেকে চীন বৈশ্বিক মন্দা থেকে রেহাই পাবে না কেউ, কি করবে বাংলাদেশ? এবং সর্বশেষে জানাবো কেন ক্যামেরায় সারা দেশে ঘিরে ফেলতে চায় পুলিশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র থেকে চীন বৈশ্বিক মন্দা থেকে রেহাই পাবে না কেউ, কি করবে বাংলাদেশ? অর্থনৈতিক মন্দার দিকে অগ্রসর হচ্ছে বিশ্ব। বছরের শুরুতে এমন গুঞ্জন শোনা গেলেও যত দিন যাচ্ছে তত জোরালো হচ্ছে এই আশঙ্কা। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদদের নিয়ে মতামত জরিপ করেছে। সেখানে 73% অর্থনীতিবিদ মত দিয়েছেন 2023 সালে মন্দা হতে পারে। তাদের মধ্যে 64% মন্দার আশঙ্কা করেছেন, বাকি 9% শক্তিশালী মন্দার আশঙ্কা প্রকাশ করেছেন। আবার প্রবৃদ্ধি কমার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। এছাড়া মজুরি হ্রাস, দারিদ্র্য বৃদ্ধি ও সামাজিক অস্থিরতার আশঙ্কা করেছেন জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদেরা। সম্প্রতি ডব্লিউএফ এর ওয়েবসাইটে ইকোনমিস্ট আউটলুক নামে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরদাতা অর্থনীতিবিদদের প্রতি 10 জনের 9 জনই বলেছেন ইউরোপের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি দুর্বল বা খুব দুর্বল হবে। আর 67% উত্তরদাতা জানিয়েছেন চীনের প্রবৃদ্ধি দুর্বল বা খুব দুর্বল হবে। অর্থনীতিবিদেরা বলেছেন মূলত 3টি কারণে বিভিন্ন দেশের প্রবৃদ্ধি কমে যাবে। প্রথমত ইউক্রেন যুদ্ধ, দ্বিতীয়ত বিশ্বের দেশে দেশে উচ্চ মূল্যস্ফীতি এবং তৃতীয়ত বিশ্বব্যাপী হুমকির মুখে পড়া জ্বালানি সরবরাহ। ওই প্রতিবেদনে বিশ্বের অন্য অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ার জন্য কিছুটা স্বস্তির খবর দেওয়া হয়েছে। জরিপে অংশ নেওয়া 65% অর্থনীতিবিদ জানিয়েছেন 2023 সালে দক্ষিণ এশিয়ার মোটামুটি মানের প্রবৃদ্ধি হবে। 73% অর্থনীতিবিদ মত দিয়েছেন 2023 সালে মন্দা হতে পারে। তাদের মধ্যে 64% মন্দার আশঙ্কা করেছেন, বাকি 9% শক্তিশালী মন্দার আশঙ্কা প্রকাশ করেছেন। অবশ্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো সংস্থাও 2022-2023 সালে বিশ্ব প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে। আইএমএফ বলেছে 2022 সালের 3.2% এবং 2023 সালে 2.9% প্রবৃদ্ধি হতে পারে। প্রবৃদ্ধি কমে গেলে কর্মসংস্থানের উপর প্রভাব পড়ে। নতুন কর্মসংস্থান কম হয়। মন্দা দেখা দিলে বা প্রবৃদ্ধি কমে গেলে যুক্তরাষ্ট্র ও ইউরোপে কর্মসংস্থান কমে যাবে বলে মনে করেছে ডব্লিউইএফ। সমীক্ষার উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে 65% অর্থনীতিবিদ মনে করেন মন্দার কারণে যুক্তরাষ্ট্রে দুর্বল কর্মসংস্থান হবে। সাম্প্রতিক মাসগুলো যুক্তরাষ্ট্রের শ্রম বাজার বেশ উত্তপ্ত ছিল। জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদদের কেউই যুক্তরাষ্ট্রে ভালো প্রবৃদ্ধির আশা করেন না। মাত্র 20% অর্থনীতিবিদ ভালো কর্মসংস্থানের আশা প্রকাশ করেছেন। অন্যদিকে মন্দার কারণে ইউরোপের দেশগুলোতে দুর্বল বা দুর্বলতর কর্মসংস্থানের কথা বলেছেন 45% অর্থনীতিবিদ। তবে দক্ষিণ এশিয়া কর্মসংস্থানে মোটামুটি মানের গতি থাকবে বলে মনে করেন এসব অর্থনীতিবিদ। প্রবৃদ্ধিকে দুর্বল করার অন্যতম একটি বড় কারণ হলো বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি। ডব্লিউইএফ বলেছে 2022 সাল জুড়ে উচ্চ মূল্যস্ফীতি থাকবে। 2023 সালে তা কিছুটা কমে যাবে, এটা মতামত জরিপে অংশগ্রহণকারীরা জানিয়েছেন। 93% অর্থনীতিবিদ জানিয়েছে 2022 সালে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান থাকবে। আর 43% অর্থনীতিবিদ জানিয়েছে 2023 সালে উচ্চ মূল্যস্ফীতির ঝুঁকি থাকবে। একইভাবে 93% অর্থনীতিবিদ জানিয়েছেন 2022 সালে ইউরোপ উচ্চ মূল্যস্ফীতি থাকবে। 45% অর্থনীতিবিদ জানিয়েছেন 2023 সালে উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকবে। মূলত জ্বালানি ও খাদ্য আমদানির খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি দেশগুলোর ঋণ পরিশোধ, ডলারের মূল্য বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে মনে করেছেন অর্থনীতিবিদেরা। কি করবে বাংলাদেশ? সম্প্রতি আমাদের দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রবৃদ্ধির প্রেক্ষাপটে আমদানি ব্যয় বেড়েছে। অন্যদিকে মূল্যস্ফীতির কারণে সার্বিকভাবে দেশের অর্থনীতিতে চাপ বেড়েছে। সাম্প্রতিক সময়ে রেমিটেন্স প্রবাহ কম থাকায় তা দিয়ে আমদানি ও অন্যান্য ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাজারে ডলারের যোগান দিতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন আগামী বছর বিশ্বে মন্দা পরিস্থিতি তৈরি হলে তৈরি পোশাক খাতে রপ্তানি কমে যেতে পারে এবং রেমিটেন্স প্রবাহ আরো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাজের রেমিটেন্স প্রবাহ বাড়ানোর লক্ষ্যে শ্রম নির্ভর পেশার পরিবর্তে মেধা নির্ভর পেশাকে গুরুত্ব দিতে হবে। প্রবাসী বাংলাদেশিদের অবৈধভাবে অর্থ প্রেরণের পরিবর্তে ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ প্রেরণে উদ্ধৃত করতে হবে। কারণ এই অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় অনেকদিন ধরেই দেশে বিনিয়োগে মন্দাভাব পরিলক্ষিত হয়েছে। এই কারণে চাকরির বাজার সংকুচিত হয়েছে, ফলে অনেকে চাকরিচ্যুত হয়েছে, অনেকের বেতন ভাতা কমেছে। একদিকে দেশে বেকারের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের শিল্প খাতকে চাঙ্গা করে কর্মসংস্থান বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে রপ্তানি পণ্য বহির্মুখীকরণের জোর দিতে হবে। অন্যদিকে ডলারের বাজারে অস্থিরতা কমছে না। এই পরিস্থিতিতে আমদানি নির্ভরতা কমাতে
যাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তারা বলেছেন, জানা গেছে বৈশ্বিক মন্দার প্রভাব মোকাবেলায় আমদানি কমানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে কৃষি খাতে স্বল্প সুদের ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগটি ইতিবাচক। দেশের প্রান্তিক কৃষকদের পুঁজি হল গতানুগতিক প্রযুক্তি ও অভিজ্ঞতা। এই পুঁজি দিয়ে তাদের পক্ষে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব মোকাবেলার কৌশল সহ কৃষকদের আধুনিক পদ্ধতির চাষাবাদ শেখানোর উদ্যোগ নিতে হবে। তা না হলে স্বল্প সুদের ঋণ বিতরণে সুফল মিলবে না। শুধু তাই নয়, স্বল্প সুদের ঋণ যাতে কৃষকদের গলার কাটায় পরিণত না হয় সেজন্য পদক্ষেপ নিতে হবে। আমদানি নির্ভরতা কমাতে দেশীয় শিল্প বিকাশের যথাযথ উদ্যোগ নিতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সংকট দূর করা না হলে বিদ্যমান শিল্প খাত সংকুচিত হয়ে যেতে পারে। দেশীয় শিল্পের বিকাশে অবকাঠামোগত সমস্যা দূর করার পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে হবে। কেন ক্যামেরায় সারা দেশে ঘিরে ফেলতে চায় পুলিশ? ঢাকা মহানগর সহ সারা দেশের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় ক্লোজড সার্কিট ক্যামেরা বসছে। এইসব সিসি ক্যামেরা বসাতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে এইসব ক্যামেরার ফুটেজ দিতে হবে পুলিশকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠি থেকে জানা গেছে, এই সিসি ক্যামেরা বসানোর ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার সহ সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। ওই চিঠি থেকে জানা গেছে, গত বছরের অক্টোবরে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ঢাকা মহানগর সহ সারা দেশের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় নিজ উদ্যোগে সিসি ক্যামেরা বসানোর অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট ভবন ও যানমালের নিরাপত্তার স্বার্থে ওই সিসিটিভির ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা পুলিশ পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই চিঠিতে সই করেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অপরাধ বিশেষজ্ঞরা বলেছেন, উদ্যোগ প্রশংসনীয় হলেও ফুটেজ দেওয়ার বিষয়টি মানুষকে ঝুঁকিতেও ফেলতে পারে। কারণ কোনো পুলিশ সদস্য ফুটেজ অসৎ উদ্দেশ্য কাজে লাগাতে পারেন। তাই ফুটেজে যেন অপব্যবহার না হয় সেটিও নিশ্চিত করতে হবে। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, নাশকতা, ছিনতাই, সন্ত্রাস, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বাড়িতে চুরি সহ বিভিন্ন অপরাধ বেড়েছে। মোবাইল ফোন ছিনতাইকারী চক্রকেও বাগে আনা যাচ্ছে না। বিভিন্ন দপ্তর থেকে গুরুত্বপূর্ণ ফাইলও চুরি হয়েছে। পুলিশের মাসিক অপরাধ সভায়ও বিষয়টি উঠেছে। কিন্তু বেশিরভাগ ঘটনাস্থলে বা আশপাশে সিসি ক্যামেরা না থাকায় বা ফুটেজ না পাওয়ায় অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করা যাচ্ছে না। অপরাধীদের দমনে তথ্য প্রযুক্তির এই সময়ে সিসি ক্যামেরার ফুটেজ খুব গুরুত্বপূর্ণ, যা অপরাধ রোধ ও অপরাধীদের ধরতে পুলিশকে বিশেষ সাহায্য করে। কিন্তু পুলিশ এই সাহায্য পাচ্ছে না। বিষয়টি পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে ঊর্ধ্বতন মহলে জানানো হয়। সূত্র বলেছে, কয়েক বছর আগে ঢাকার 2 সিটি কর্পোরেশন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে অন্তত 500 সিসি ক্যামেরা লাগিয়েছিল। আরও ক্যামেরা স্থাপনের কথাও ছিল, কিন্তু বসেনি। এদিকে স্থাপিত সিসি ক্যামেরাগুলো বেশিরভাগই রক্ষণাবেক্ষণের অভাবে এখন অকেজো। ফলে এগুলো থেকে পুলিশ কোনো সাহায্য না পাওয়ায় অপরাধীদের ধরতে সমস্যায় পড়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, গত বছর সারা দেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে ডাকাতির ঘটনায় 261টি মামলা হয়েছে। এর মধ্যে সরকারি অনেক কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথি গায়েবের মামলাও হয়েছে। কিন্তু এসব স্পর্শকাতর ঘটনার বেশিরভাগ স্থানে ও এর আশপাশে সিসি ক্যামেরা ছিল না, তাই ফুটেজ পাওয়া যায়নি। সেই মামলাগুলো সুরাহা হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী রেঞ্জের একটি জেলার পুলিশ সুপার আজকের পত্রিকাকে বলেন, প্রযুক্তির সাহায্য ছাড়া তদন্ত করা যায় না তা নয়, ওই তদন্ত নিখুঁত হয়। তবে ক্যামেরার ফুটেজ থাকলে ঘটনা দিনের আলোর মতো পরিষ্কার থাকে। সেই তথ্য প্রমাণ আদালতে দাখিল করতে পারলে বিচার প্রক্রিয়া দ্রুত হয়, অভিযুক্তের শাস্তিও নিশ্চিত করা যায়। পুলিশ সূত্র বলছে, সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি ফুটেজ সংরক্ষণের ব্যবস্থাও করতে হবে। সংরক্ষণ করা না হলে অনেক ফুটেজ মুছে ফেলার বা মুছে যাওয়ার আশঙ্কা আছে। যেমন ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ মুছে ফেলার 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিন পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান ইউসেফ টেকনিক্যাল স্কুল ভোট কেন্দ্রের সামনে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলাউদ্দিন নামের এক দিনমজুর নিহতের মামলার কিনারা এখনো হয়নি। শনাক্ত হয়নি অস্ত্রধারীরা, উদ্ধার হয়নি সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র। মামলাটি থানা পুলিশের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করেছে। সিআইডি সূত্র বলছে, ওই সংঘর্ষে নিহত দিনমজুর আলাউদ্দিন কারো অনুসারী ছিলেন না। ভোট কেন্দ্র সংলগ্ন রেল লাইনের লাগোয়া বস্তিতে থাকতেন তিনি। সকালে নাস্তা খেয়ে কাজে যাওয়ার পথে নিহত হন। পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, অপরাধী শনাক্তে তথ্য প্রযুক্তি এখন অনেক গুরুত্বপূর্ণ। কোনো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকলে সেখানে এমনিতে অপরাধ কমে যায়। আবার কিছু ঘটলেও সহজে রহস্য উদ্ঘাটন করে অপরাধীকে শাস্তির আওতায় আনা সহ দায়িত্বরতদের জবাবদিহি নিশ্চিত করা যায়। তবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও পুলিশ ল বিজ্ঞান বিভাগের
অধ্যাপক ডক্টর মোহাম্মদ উমর ফারুক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে অপরাধ নিয়ন্ত্রণের জন্য সিসি ক্যামেরা বা তার ফুটেজও খুব সাহায্য করে। উন্নত বিশ্বেও তা করা হয়, তবে খেয়াল রাখতে হবে নির্দিষ্ট কোনো সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সদস্য যেন অসৎ উদ্দেশ্যে মানুষকে বিপদে না ফেলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।